দেশের ঋণখেলাপিদের প্রথম তালিকা, রহস্য উন্মোচনের কাহিনী। এস আলমের বিশাল ঋণ খেলাপি, ব্যাংকে জমা মাত্র ২৬,০০০ কোটি টাকা। সুন্দরী প্রতিযোগিতার আড়ালে কুৎসিত প্রতারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ। দুর্নীতি বিরোধী অভিযানের নামে হাসিনার নাটকীয়তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ১৯৯১ সালের ১৯ মে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করে, যা দেশের আর্থিক খাতের ইতিহাসে বড় একটি ঘটনা ছিল। এরশাদ সরকারের পতনের পর বিএনপি সরকার গঠন করলে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এই তালিকা প্রকাশের উদ্যোগ নেন। তালিকায় ১৭১টি প্রতিষ্ঠানসহ আইসিবি, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক আলাদাভাবে আরও প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে। এ উদ্যোগের পেছনে উদ্দেশ্য ছিল ঋণ আদায়ে শৃঙ্খলা আনা। তবে তালিকা প্রকাশ নিয়ে বেসরকারি খাতের নেতারা আপত্তি জানিয়েছিলেন। পরে সরকারের চাপের মুখে বিধিনিষেধ শিথিল করা হয় এবং নতুন ঋণ প্রদানের সুযোগ দেওয়া হয়। তালিকা প্রকাশের পরও ঋণখেলাপিরা বেশিরভাগই ঋণ পরিশোধ করেননি, বরং খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। পরবর্তীতে ১৯৯৮ সালে আবার ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা হয়, যা নিয়ে আরও অনেক গল্প রয়েছে। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে ৬টি ব্যাংকে প্রায় ২৬,০০০ কোটি টাকা জমা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর অঞ্চল ১৫ এর অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে। এসব ব্যাংকের বেশিরভাগই এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এনবিআর ইতোমধ্যে এস আলম গ্রুপের ব্যাংক হিসাবগুলো তলব করেছে এবং কর ফাঁকির বিষয়ে তদন্ত করছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে নামে বেনামে ঋণ নিয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে। এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের একাধিক হিসাবে ঢুকেছে ৮৩,৭০৬ কোটি টাকা। এছাড়াও সাইফুল আলমের ভাইয়ের নামে জমা আছে ১,৪৪৯ কোটি টাকা। এস আলম গ্রুপের মোট ঋণের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা, যা বিভিন্ন দেশে সম্পদ গড়ে তুলতে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে এস আলম গ্রুপের ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকিরও তদন্ত চলছে। এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কর বিভাগ কাজ করছে। ফিজির পার্ল রিসোর্ট অ্যান্ড স্পাতে সুন্দরী প্রতিযোগিতা চলাকালে বিজয়ী ঘোষণা করা হয় মানসিকা প্রসাদকে। কিন্তু কয়েকদিন পরেই প্রতিযোগিতাটি বিতর্কের মধ্যে পড়ে। আয়োজক সংস্থা মিস ইউনিভার্স ফিজি অভিযোগ তোলে, প্রতিযোগিতায় নীতিমালা লঙ্ঘন করা হয়েছে এবং পুনরায় ফলাফল ঘোষণা করা হবে। মানসিকার বিজয়ী ঘোষণার পর নাদিন রবার্টসকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে বিচারকদের মধ্যে এবং অভিযোগ ওঠে ভোট কারচুপি ও ব্যক্তিগত সম্পর্কের প্রভাবের। পরবর্তীতে মানসিকা তাঁর মুকুট ফিরে পান, যা নিয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সুন্দরী প্রতিযোগিতায় নাটকীয়তা ও বিতর্ক নতুন কিছু নয়, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিস ইউনিভার্স ফিজি দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ করেছে। গতকাল বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায়। তাদের দাবি, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না থাকা অসংখ্য মেধাবী শিক্ষার্থীর জন্য অন্যায় এবং শিক্ষার সমান সুযোগের পরিপন্থী। আন্দোলনকারীরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছে এবং নিয়ম পরিবর্তন না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, এই দাবি নিয়ে শিক্ষার্থীরা ইতিপূর্বেও আন্দোলন করেছিল, তবে এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। হাসিনা সরকারের দুর্নীতি বিরোধী অভিযান মূলত একটি নাটক ছিল। সরকারের পতনের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ এবং এনবিআর পরিচালক মতিউর রহমানের দুর্নীতির কেচ্ছাকাহিনী সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল। তবে হাসিনার পদক্ষেপগুলো জনগণের প্রতি অবজ্ঞা ছিল। তিনি অর্থনীতির প্রতিটি স্তরে দুর্নীতি ছড়িয়ে দিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ,
হাসিনার প্রিয়ভাজন ও পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ছিলেন। 2018 সালের নির্বাচনের আগে পুলিশ ও সিভিল প্রশাসনের মাধ্যমে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছিল। সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হাসিনা সরকার দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় ব্যাপক লুটপাটের কারণে খেলাপি ঋণ ও পুঁজি পাচার বেড়েছে, কিন্তু সরকারের দিক থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রস্তাব হল একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করে এবং সাহসী নেতৃত্বের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।